হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আহনাফ অ্যান্ড আমি হচ্ছে কিউরিয়ালস থেকে বলছি অ্যান্ড আমি আপনাদের কিউরিয়ালসের একজন ইনস্ট্রাক্টর। অ্যান্ড আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে কিছু কমন তিনটা ভুল, অ্যান্ড এই তিনটা ভুলই আমাদের ব্যান্ড 7টাকে মিস করিয়ে দেয়। সো এই ভিডিওটাতে আমরা এই তিনটি ভুল অ্যাড্রেস করব অ্যান্ড কীভাবে এগুলো ফিক্স করে আমাদের ব্যান্ড স্কোরটাকে আমরা সেভ করতে পারি সেটার উপর ফোকাস দিব। সো আশা করি আপনারা সবাই আমার সাথে এই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অ্যান্ড উইদাউট ফার্দার আডু লেটস গেট টু দ্য ভিডিও অ্যান্ড আমরা দেখি যে কী ভুলগুলো আসলে আমরা করি অ্যান্ড কীভাবে সেগুলো সলভ করা যায়। ঠিক আছে, আচ্ছা, সো গেটিং টু ইট, আমাদের পার্ট 1-এ যে ভুলটা করি আমরা সেটা দেখেন। আমি প্রথমে একটু পড়ে শুনাই, দেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো পুরো। দেখেন, স্পিকিং পার্ট 1 হলো সবচেয়ে সহজ অংশ। এখন কেন সহজ অংশ বলা হচ্ছে এটাকে? দেখেন, স্পিকিং এক্সামটা মূলত কি, এটা হচ্ছে একটা ডে টু ডে কনভারসেশন। আমরা মিস্টেকটা করি কি, যে আমরা মনে করি স্পিকিং এক্সামটা হচ্ছে একটা ইন্টারভিউয়ের মতো। ঠিক আছে, এখন ইন্টারভিউয়ের কথা ভাবলেই কিন্তু আমাদের মনে একটা ভয় চলে আসে। এই ভয়টা অ্যাভয়েড করার জন্য সবার আগে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে আমাদের মাইন্ডসেটটা। স্পিকিংয়ের ক্ষেত্রে মাইন্ডসেটটা এমন হতে হবে যে আপনি একজন স্ট্রেঞ্জারের সাথে জাস্ট কনভারসেশন করছেন, তাই না? এটাকে একটা কনভারসেশন না? আপনি একটু রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে দেখেন। যখন আপনার কারোর সাথে পরিচয় হচ্ছে নতুন, সে আপনাকে প্রথমে কি জিজ্ঞেস করে? আপনার নাম জিজ্ঞেস করে, কোথায় থাকেন, কি করেন, আপনি কি স্টুডেন্ট, আপনি কি কোনো জব করছেন, আর ইউ ওয়ার্কিং এনিওয়্যার, অর ডু ইউ হ্যাভ এনি হবিজ, আপনার ব্যাপারে জানতে চাচ্ছে। দ্যাটস আ রেগুলার কনভারসেশন। অ্যান্ড স্পিকিংয়ের পার্ট 1-এ আপনার সাথে কী করা হয় দেখেন, একজন এক্সামিনারকে আমরা যদি তাকে এক্সামিনার হিসেবে না দেখি, তাহলেই কিন্তু আমাদের ভয়টা চলে যায়। আমরা তাকে ভাবি কি সে একজন এক্সামিনার, সে আমাদের মার্ক কেটে দিবে, কত কিছু করবে। বাট দেন এগেইন এটা কিন্তু একটা জাস্ট ক্যাজুয়াল কনভারসেশন। বিকজ দেখেন, আইএলস এক্সামটা যে আপনারা দিচ্ছেন, এই এক্সামটা থাকার কারণ কি? আইএলস দিতেই বা হবে কেন? একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার জন্য ওয়াই ডু ইউ হ্যাভ টু সিট ফর অ্যান আইএলস এক্সাম? কেন আপনার এটা করতে হবে, তাই না? এখন করতে হবে কেন সেটা আগে বলে নেই। ভিডিওটা দেখেন, আমরা পুরো প্রবলেমগুলোকে অ্যাড্রেস করব, বাট শুরুতে ছোট্ট করে আপনাদের একটু সময় নিয়ে নিচ্ছি এটার ব্যাপারে বলে নেই। সো আমাদের স্পিকিং পার্টটুকু আইএলস এক্সামে আছেই এই কারণে, যেন আমরা বাহিরে গিয়ে যে একটা কনভারসেশন করব, সাপোজ আমরা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাচ্ছি অ্যান্ড আমরা ওইখানে কি নেটিভ ইংলিশ স্পিকার্সদের সাথে কথা বলবো না? অ্যান্ড ওদের সাথে যখন আমরা কথা বলছি, আমাদেরও তো ইংলিশে কথা বলতে হবে। আইএলস স্পিকিংয়ে আপনাদের শুধু এই জিনিসটাই তারা দেখতে চায়, যে আপনি কি একটা রেগুলার কনভারসেশন হোল্ড করতে পারবেন নাকি, একটা গল্প করতে পারবেন নাকি, আপনি কি একটা নেটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা বলতে পারবেন। ওরা শুধু এতটুকু দেখতে চায়। ঠিক আছে, এখন আমরা কিছু কমন মিস্টেকস করে ফেলি আইএলস এক্সামটা দেওয়ার কারণে। ফার্স্ট অফ অল নার্ভাসনেসের কারণে, আর সেকেন্ড হচ্ছে কিছু কমন মিস্টেকস যেগুলো আমরা করেই ফেলি, মনের ভুলে করে ফেলি, আবার অনেকে জানিও না আমরা ঠিকমতো যে এগুলো আমাদের মিস্টেকগুলো হয়ে যায়, মনের অজান্তেই হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখেন যে 3টা কমন ভুলগুলো কি কি। এক হচ্ছে এক শব্দে উত্তর দেওয়া, এক শব্দে উত্তর দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে মুখস্থ ডায়ালগ। আর তৃতীয়ত হচ্ছে কি, আমরা বেশি সময় থেমে থাকি। আচ্ছা, এই যে আমরা যে থেমে থাকি বা আমরা যে মুখস্থ ডায়ালগ দেই, আমরা কি মনে করি যে যত ভালো করে প্রিপেয়ার করছি আমরা, যত আমরা ইডিয়মস বা ফ্রেজেস মাথায় মেমোরাইজ করে নিয়ে যাচ্ছি, তত ভালো এক্সাম হবে। কিন্তু আসলে না, ওরা কিন্তু, যারা আপনার এক্সামিনার, তারা কিন্তু ক্যাচ করতে পারে জিনিসটা। তারা কিন্তু আপনি কি মুখস্থ বলছেন, নাকি আপনি মেমোরাইজ করা জিনিস বলছেন, নাকি কিভাবে বলছেন, যদি ন্যাচারাল ওয়ে না থাকে, সেটা কিন্তু তারা সাথে সাথে ক্যাচ করে ফেলবে। অ্যান্ড এটাই ভুলটা। আমরা ভাবি কি যত কমপ্লিকেটেড করা যায় এক্সামটাকে, যত ভালো ভালো করে বলা যায়, সেটা করার জন্য আমরা অনেক অনেক জিনিস মুখস্থ করে ফেলি, অনেক কিছু মেমোরাইজ করি, যে আচ্ছা আমাকে এটা জিজ্ঞেস করলে আমি এভাবে অ্যান্সারটা ক্রিয়েট করব। সো এই জিনিসগুলোই কিন্তু আমাদের ভুলটা টেনে আনে আর আমাদের ব্যান্ড স্কোর কমায় দেয়। ঠিক আছে, আচ্ছা, সো প্রথম ভুলটা কি, এক শব্দ বা খুব ছোট উত্তর দেওয়া। এক্সামিনার যখন আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক ইউর হোম টাউন, আমরা উত্তর দিচ্ছি কি, আমরা যদি ইয়েস বলে দিই শুধু, তাহলে কিন্তু ব্যাপারটা কেমন দেখায় না? দেখেন, আমরা একটু আইএলসের কথা না ভেবে আমরা একটু রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করি। এটা একটা রুল অফ থাম্ব ধরে নেবেন, যে কোনো কিছু পড়ার টাইমে, সেটা আইএলস হোক কিংবা যে কোনো কিছু, আজকে যেহেতু আমরা আইএলসে ফোকাস করছি, সো আমি হচ্ছে এটার বেসিসে বলবো আপনাদেরকে। সো একটা রুল অফ থাম্ব কি, রুল অফ থাম্বটা হচ্ছে যে সবসময় মনে রাখবেন যে কোনো কিছু শেখার সময় রিয়েল লাইফের সাথে একটু কম্পেয়ার করে দেখবেন। আচ্ছা দেখেন, আমাদেরকে যখন রিয়েল লাইফ কনভারসেশনে, সাপোজ আপনি অ্যাব্রড চলে গিয়েছেন, আপনি একটা ফরেন কান্ট্রিতে আছেন, বা ধরেন এই দেশেই আছেন, ঠিক আছে, আপনি একটা কনভারসেশনের টাইমে যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে একটা উত্তর, আপনি যদি খালি এক ওয়ার্ডে উত্তর দেন, হ্যাঁ, না, ইয়েস, নো, তাহলে সে কী ভাববে? দেখেন, সে কী ভাববে, যে আপনি তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্টই নেই, আপনি কথাটা আগাই নিতে পারবেন না, একটা কনভারসেশন হবে না। এটাকে তো কনভারসেশন বলা হয় না, যেটা এক লাইনে থেমে গেল। দ্যাটস নট আ কনভারসেশন,
দ্যাটস জাস্ট আ সেন্টেন্স। সো এই জিনিসটা করলে কি হয় যে আপনার সামনে যে বসে আছে সে কিন্তু আপনার সামনে থেকে উঠে চলে যাবে, সে ভাববে কি আমার সাথে তো কথাই বলতে চায় না। আর এখানে জাস্ট ডিফারেন্সটা কি, গেটিং ব্যাক টু দ্য আইএলস এক্সাম, রিয়েল লাইফটার পাশে রেখে এবার আমরা আইএলস এক্সামে আসি। আমি শুরুতেই কি বলেছিলাম, এটা একটা কনভারসেশন না, সে কিন্তু আপনার সামনে যে বসে আছে সে কিন্তু আপনার এক্সামিনার না, সে কি একটা মানুষ, তাকে মানুষ হিসেবে দেখেন, ভয়ের চোখে দেখার দরকার নেই। তার সাথে যখন আপনি কথা বলছেন সে তো আপনার সামনে থেকে আর উঠে চলে যেতে পারবে না, কিন্তু আপনি যখন এই ছোটো অ্যান্সারগুলো দিবেন তখন সে কি করবে, আপনার ব্যান্ড স্কোরটা কমায় দিবে, বিকজ দ্যাটস নট হাউ আ রিয়েল কনভারসেশন গোজ। এভাবে রিয়েল কনভারসেশন হয় না। রিয়েল কনভারসেশনে যখন আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ লাইক ইউর হোম টাউন, আপনি বলবেন যে ইয়েস আই লাইক মাই হোম টাউন বিকজ মাই হোম টাউন হ্যাজ দিস, মাই হোম টাউন হ্যাজ দ্যাট, এত সুন্দর সুন্দর জায়গা আছে আমার হোম টাউনে। আপনি এভাবে খুলে বলবেন কিন্তু একটা রিয়েল লাইফ কনভারসেশনে, যেন কনভারসেশনটা চলতে থাকে। আপনার কিন্তু স্পিকিংয়ের মেইন পয়েন্টে এটাই, কনভারসেশনটা চলমান রাখা। আপনি যদি একটা ইয়েস উত্তর দিয়ে দেন, আপনিও থেমে গেলেন, এক্সামিনারও আপনার দিকে তাকায় থাকলো, দিন শেষে কি কারোই কিছু হলো না, আপনারও ব্যান্ড স্কোরটা আসলো না, আর এক্সামিনারও আপনার প্রতি স্যাটিসফাইড হতে পারলো না। সো এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? দেখেন এতে আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতে কোন জায়গা থেকে মার্ক কাটে আমাদের আমি যদি আপনাদেরকে একটু পয়েন্ট আউট করে দেখাই, আমি পয়েন্ট আউট করে দেখালেই আপনারা প্রপারলি নোটিস করতে পারবেন। দেখেন এখানে আমাদের ফ্লুয়েন্সির ক্ষেত্রে মার্ক চলে যাচ্ছে, অ্যান্ড আমাদের যে লেক্সিক্যাল রিসোর্স, আমাদের কিছু মার্কিং ক্রাইটেরিয়া যে থাকে স্পিকিংয়ে, সেই ক্ষেত্রে ওরা কিন্তু মার্ক কমিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু বিস্তারিতভাবে বলতে হবে, আমাদের একটু এক্সপ্লেইন করে বলতে হবে। ওয়ান্স এগেন কামিং ব্যাক টু রিয়েল লাইফ কনভারসেশন, দেখেন আপনি সামনাসামনি কারোর সাথে কথা বলছেন, আপনি তাকে তো একটা শব্দ উত্তর দিবেন না কখনো। আপনি ইয়েস বা নো বললে সেও ডিসঅ্যাপয়েন্টেড হবে, আর সে ভাববে কি যে আপনি তো কথাই বলতে পারেন না। অ্যান্ড আইএলসের স্পিকিং টেস্টটা থাকার কারণটা কি, ওরা ইভ্যালুয়েট করতে চাচ্ছে যে আপনি কি একটা ফরেন কান্ট্রিতে গিয়ে, একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে ক্যান ইউ ফাংশন দেয়ার, আপনি কি প্রপারলি ফাংশন করতে পারবেন? বাহিরে চলে গেলেন ভালো কথা, সেখানে গিয়ে যদি একটা মানুষের সাথে ইংলিশে কনভারসেশনই হোল্ড না করতে পারেন, ধরেন আপনার প্রফেসর, আপনি পড়ালেখার জন্য যাচ্ছেন, আপনার প্রফেসরের সাথে কথা বলবেন সেটাও পারছেন না, বা আপনি জবের পারপোজে গিয়েছেন, আইএলস তো জবের জন্যও দেয় মানুষ, সো জব পারপোজে গেল, আপনি যেখানে ইন্টারভিউ দিচ্ছেন বা যেটাই করছেন, কারোর সাথে কনভারসেশন যদি হোল্ড করতে না পারেন তাহলে তো ইটস পয়েন্টলেস। সো দ্যাটস ওয়াই আমাদের এটাকে একটা রিয়েল লাইফ কনভারসেশনের মতো দেখতে হবে, ঠিক আছে? অ্যান্ড ওইভাবে ট্রিট করলে আমরা মাথা থেকে ভয়টাও সরিয়ে ফেলতে পারবো, পাশাপাশি প্রপারলি অ্যান্সারগুলো দিতে পারবো। দেখেন এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি শুধু বলে দিলেন রিডিং। এটা কোন লেভেলে আসতেছে দেখেন, এটা কিন্তু ব্যান্ড 5 লেভেলে আসতেছে। শুধু রিডিং বলাটা কি, এই যে ওয়ান্স এগেন আমি যেটা বললাম, এক শব্দে উত্তর দিয়ে দিলেন। এটাকে যদি রিয়েল লাইফ কনভারসেশন হিসেবে দেখেন, আপনার সামনে যদি কেউ থাকে, আপনি শুধু তাকে এই কথাটা বললে সে উঠে চলে যাবে সাথে সাথে, সে বলবে যে না, দিস পারসন ইজ নট ইন্টারেস্টেড ইন টকিং টু মি, সে ভাববে কি আপনি ইন্টারেস্টেড না তার সাথে কথা বলায়। সো এইভাবে উত্তর কিন্তু দেওয়া যাবে না। দেখেন কিভাবে ঠিক করতে পারবেন এই উত্তরটাকে, সেটা আমরা খুব সহজে দেখিয়ে দিচ্ছি, যে প্রত্যেকটা উত্তরকে 3-4 লাইন করুন। এখন 3-4 লাইন করতে কিন্তু আপনার অনেক জ্ঞানীয় হওয়া লাগবে না। ইটস নট দ্যাট আপনার খুব কমপ্লিকেটেড করতে হবে, ইটস নট দ্যাট আপনার খুব স্ট্রাকচারগুলোকে বড় বড় করে দিতে হবে, এরকম না। আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে কুইক একটা স্ট্রাকচার দেখাই। দেখেন ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সাম্পল। আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় তখন আপনি প্রশ্নের সর্বপ্রথমে কি দিবেন, প্রশ্নের উত্তরটা দিবেন। এখন প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আবার ওয়ান্স এগেন গেটিং ব্যাক টু দ্য রিয়েল লাইফ কনভারসেশনের সাথে তুলনা করেন, কারণ আইএলস এক্সামটা কিন্তু এটাই দেখতেছে আপনার, যে আপনি কি রিয়েল লাইফ কনভারসেশন হোল্ড করতে পারছেন নাকি। সেখানে এই যে ডিরেক্ট অ্যান্সারটা, যখন আপনাকে কেউ প্রশ্ন করবে সবার প্রথমে আপনি কি উত্তর দিবেন। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে ভাই এটা কি আপনি সঠিক মনে করেন, তো আপনি তখন বললেন যে হ্যাঁ আমি মনে করি এটা সঠিক। এখন আপনি কেন সঠিক মনে করেন জিনিসটাকে, ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস কারেক্ট, এটা যদি আপনি তাকে না বলেন, সে কি আপনার উত্তরের পিছনে কোনো মানে বুঝতে পারবে বলেন? একদমই বুঝতে পারবে না। দ্য পার্সন উইল বি ক্লুলেস, সে পুরো ক্লুলেস, মানে সে পুরো হা হয়ে থাকবে যে ভাই হ্যাঁ তো বললো, কেন হ্যাঁ বললো, এটা কেন সঠিক, আমি তো বুঝতেই পারলাম না। সো সবসময় এই স্ট্রাকচারটা ফলো করবেন, যে প্রথমে আপনি আপনার উত্তর দিবেন, প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে ভাই, প্রশ্ন করলে উত্তর তো দিতে হবে। ফার্স্টে আপনি আপনার ডিরেক্ট অ্যান্সারটা দিবেন। এখন আপনার অ্যান্সারটা কেন, আপনি কেন সেটাকে সঠিক মনে করেন বা কেন সেটাকে ব্যাঠিক মনে করেন, সেটা কারণটা তাকে বলতে হবে না। একটা কনভারসেশনে আপনি আপনার অপোজিট সাইডে যে পার্সনটা বসে আছে তাকে আপনি কি বুঝাবেন না, আপনি কি বোঝানোর চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। দ্যাটস ওয়াই আমরা রিজনটা দিচ্ছি,
দ্যাটস ওয়াই আমরা কি দিচ্ছি, সাথে সাথে একটা রিজন দিচ্ছি যে ভাই আমি এটা এই কারণে মনে করি, আই থিঙ্ক দিস বিকজ অফ দিস রিজন, আমি এটা ভাবি এই কারণে ভাবি। এভাবে হচ্ছে কি আপনি একটা ছোট অ্যান্সারকে প্রথমত বড় তো করতে পারতেছেন, তার উপর বড় করার পাশাপাশি কি করতে পারছেন, আপনি কিন্তু বুঝাতে পারছেন, আপনি আপনার লিসেনার যে আপনার কথা যে শুনছে তাকে আপনি প্রপারলি বুঝিয়ে দিতে পারছেন ব্যাপারটা, তাই না? সো এরপর কি করবেন, আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন। আচ্ছা, আমি এই জিনিসটা সঠিক মনে করি, আমি বললাম কেন মনে করি, এরপর আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, তাহলে কি আমার তাকে বোঝানোর কোনো কমতি থাকতেছে? একদম থাকছে না, কিন্তু সে পুরোপুরি আমার কথাটা বুঝে যাচ্ছে। অ্যান্ড আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে দ্যাটস দ্য অনলি থিং ইউ শুড এইম ফর, আপনার লিসেনার যেন আপনার কথা পুরোপুরি বুঝতে পারে অ্যান্ড সুন্দর করে বুঝতে পারে, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং, আমাদের ফোকাস, আমরা এই ছোট ছোট জিনিসগুলোর উপর ফোকাস দিই না, আমরা ভাবি কি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে আমরা উত্তর দেই, আর উত্তরটাও ছোট হয়ে আসে কারণ আমরা নার্ভাসও হয়ে যাই, ভয়ও চলে আসে মাঝে মাঝে, অ্যান্ড এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা দেখেন সঠিক উত্তরটা কীরকম হতে পারে, ঠিক আছে, লেটস লুক অ্যাট ইট। সো সঠিক উত্তরটা এখানে দেখেন, ইয়েস আই লাভ রিডিং বুকস, স্পেশালি novels. It helps me relax after a long day at university. And last week I finished a thriller by Dan Brown which kept me up all night. আচ্ছা দেখেন এখানে আপনাকে কি বলতেছে, সুন্দর করেই দেখেন, আপনি ফার্স্টে অ্যান্সারটা কি দিচ্ছিলেন, ফার্স্টে অ্যান্সারটা দিচ্ছিলেন কি, রিডিং, শুধু রিডিং, এভাবে সুন্দরও দেখাচ্ছে না, সেও বুঝতেছে না, কনভারসেশনটা চলছে না। বাট আপনি যদি এভাবে সুন্দর করে বলেন, দেখেন রিজনটা দিচ্ছে, ফার্স্টে স্ট্রাকচারটা একটু যদি লক্ষ্য করি আমরা, ফার্স্টে আমি ডিরেক্ট অ্যান্সারটা দিচ্ছি, তাই না? দেখেন ফার্স্টে আমি কি করতেছি, ফার্স্টে আমি ডিরেক্ট অ্যান্সার দিচ্ছি, ইয়েস আই লাভ রিডিং বুকস, তাই না? আমার ডিরেক্ট অ্যান্সার স্ট্রাকচারটা অনুসারে, কিন্তু ভেবে দেখেন ডিরেক্ট অ্যান্সার, এরপর কি রিজনটা দেখেন, রিজনটা দেখেন, ইট হেল্পস মি রিল্যাক্স আফটার আ লং ডে অ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড লাস্ট উইক, এই যে দেখেন রিজনটা শেষ হওয়ার পর আমি একটা ছোট করে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আমি একটা থ্রিলার বই শেষ করেছি, আমি একটা থ্রিলার বই শেষ করেছি। এই যে আপনি কিন্তু এমন না যে খুব, দেখেন এখানে কোনো কমপ্লিকেটেড ওয়ার্ডস কিন্তু নেই, এখানে কিন্তু কোনো বড় বড় কঠিন শব্দ নেই, জাস্ট আপনি কি করতেছেন, সুন্দর করে একটু এক্সটেন্ড করে বলতেছেন। অ্যান্ড দ্যাটস দ্য থিং উই মিস আউট অন, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় না থাকার কারণে আমাদের ব্যান্ড স্কোরটা কমে যায়। আমরা সবাই ভেবে বসে থাকি যে আইএলটিএসে ভালো করতে হলে আমাদের হচ্ছে বিশাল বিশাল সব কিছু জানতে হবে, বিশাল বিশাল ওয়ার্ডস জানতে হবে, কমপ্লিকেটেড স্ট্রাকচার জানতে হবে, কিন্তু আসলে না। আইএলটিএসকে যদি আপনি সিম্পলভাবে দেখেন, মার্কস পাওয়াও তেমনই সিম্পল। সো দেখেন প্র্যাকটিসটা কিভাবে করবেন, আয়নার সামনে 10টা পার্ট 1 প্রশ্নের উত্তর রেকর্ড করুন, সবগুলোতে কমপক্ষে 15 থেকে 20 সেকেন্ড বলুন। এটা করলে আপনার স্কোর 0.5 থেকে 1 বেড়ে যাবে। এটা কেন দেখেন, আপনি যখন নিজের জিনিসগুলো শুনবেন, আপনি নিজে কি বলছেন, আপনি নিজে যেটা বলছেন সেটা যখন শুনবেন, ইউ ক্যান কারেক্ট ইউর সেলফ, আপনি একা একাই প্র্যাকটিসটা করে নিতে পারবেন, এটার জন্য আপনার কঠিন কিছু লাগবে না। আচ্ছা, সো দ্বিতীয় ভুলটা কি দেখেন, এই যে আমি যেটা বললাম মুখস্থ করা, মেমোরাইজ করা, দেখেন আপনার সামনে যে এক্সামিনার থাকবে সে তো এক্সামিনার এমনি এমনি হয়নি, সে তো এগুলো বুঝে, আপনি যখন তাকে মুখস্থ কিছু বলবেন সে সাথে সাথে ওটা ক্যাচ করে ফেলবে, সে সাথে সাথে এটা ধরে ফেলবে যে আয় হ্যাঁ এটা তো মুখস্থ উত্তর দিচ্ছে। অ্যান্ড মুখস্থ উত্তর কি ন্যাচারাল ওয়েতে আসে কখনো, রোবোটিক শোনায় না যে আমি মুখস্থ পড়া বলতেছি, একদম কাট সোজা করে মুখস্থ বলছি, এটা কিন্তু করা যাবে না। আমাদের কি করতে হবে, উই নিড টু মেনটেন আ ন্যাচারাল কনসিস্টেন্সি, ন্যাচারাল ফ্লুয়েন্সিটা রাখতে হবে। কারণ একটা কনভারসেশন, ওয়ান্স এগেন রিয়েল লাইফের সাথে একটু আসেন, রিয়েল লাইফের পাশে একটু চলে আসেন, দেখেন কত সুন্দর করে বোঝা যায় জিনিসটা। আপনি কারোর সাথে কথা বলছেন, আপনার আইএলটিএসের পারপোজটাই তো, স্পিকিংয়ের পারপোজটাই তো যে আপনি কনভারসেশন হোল্ড করতে পারেন নাকি সেটা দেখা, তাই না? তো আপনি রিয়েল লাইফে কারোর সাথে কথা বলছেন, তাকে যদি আপনি মুখস্থ কথা বলেন, ব্যাপারটা কেমন অকওয়ার্ড হয়ে যায় না, কনভারসেশনটা অকওয়ার্ড হয়ে যাবে। ন্যাচারাল কি থাকে জিনিসটা তাহলে, আর ন্যাচারাল আর থাকে না। মাঝখানে মাঝখানে ধরেন আপনি মুখস্থ একটা কঠিন ওয়ার্ড ঢুকাই দিচ্ছেন একটা সেন্টেন্সের মাঝখানে, খুবই অকওয়ার্ড শোনায় জিনিসটা। অ্যান্ড রিয়েল লাইফ কনভারসেশনে কি ব্যাপারটা উইয়ার্ড খুবই। সো ওয়ান্স এগেন এবার আমরা আবার আইএলটিএসে ব্যাক করি। সো আমাদের কি করতে হবে তখন, আমাদের কি ন্যাচারাল প্রসেসে বলতে হবে, ঠিক আছে? আমরা মাথায় রাখবো কি, আমরা মাথায় রাখবো স্ট্রাকচারটা, আমরা কোনো শব্দ বা ফ্রেজ এগুলো মুখস্থ রাখবো না, আমরা মাথায় রাখবো স্ট্রাকচার, যে কোন স্ট্রাকচারটা আমার ফলো করতে হবে। আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, আমি তখন স্ট্রাকচারটা কি জানি, আমাকে কোয়েশ্চেন অ্যাস্ক করা হলে আমি যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে কি, আমার অ্যান্সার, রিজন অ্যান্ড এক্সাম্পল, দ্যাটস দ্য স্ট্রাকচার। মাথায় শুধু স্ট্রাকচার থাকবে, বাকি যত শব্দ এবং কনভারসেশন সেগুলো আমাদের কিভাবে আসতে হবে, ন্যাচারালি আসতে হবে, দ্যাটস দ্য কি।
কঠিন করার দরকার নেই, কঠিন ওয়ার্ডসেরও দরকার নেই, মেইন ফোকাসটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড ন্যাচারাল জিনিসের উপর, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে আমরা অনেকে কী করি, অনেকে ইউটিউব থেকে মেমোরাইজ করে আসি। আমরা ইউটিউবে অনেক দেখি যে ওই যে টপ কী বলে টপ 50 ফ্রেজেস টু ইউজ ইন ইউর আইএলটিএস স্পিকিং এক্সাম, টপ 10 ওয়ার্ডস বা এরকম আমরা ওয়ার্ডস শিখে আসি। এখন সেগুলো শেখা কিন্তু খারাপ না, অবশ্যই আপনি আপনার ব্রেইনের ভোকাবুলারিটা বাড়াচ্ছেন, তার রেঞ্জটা বাড়াচ্ছেন, যে আপনি নতুন ওয়ার্ডস জানেন, নিউয়ার ফ্রেজেস জানেন, ইউ নো আ লট অফ স্টাফ, আপনি এগুলো শিখছেন, ঠিক আছে, ভালো করে শিখবেন অবশ্যই, কিন্তু সেগুলো মুখস্থ বলা যাবে না, সেগুলো ন্যাচারালি আনতে হবে। অ্যান্ড ন্যাচারালি আনার জন্য আমি আপনাদের ছোট্ট একটা ট্যাকটিক বলি, খুবই ছোট একটা ট্যাকটিক। স্পিকিং প্র্যাকটিস কিন্তু আপনি ঘরে, বাহিরে, উঠতে বসতে, খাইতে ঘুমাইতে করতে পারবেন, ঠিক আছে? কারণ স্পিকিংয়ের জন্য জাস্ট কথা বলা, এই ছোট প্র্যাকটিসটা হচ্ছে যখনই একটা নতুন ওয়ার্ড শিখবেন ওই ওয়ার্ডটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা শুরু করবেন। সাপোজ ফর এক্সাম্পল, একটা কুইক এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে কি, আপনি ধরেন একটা ওয়ার্ড শিখছেন কি, পারচেস। আমরা অনেকে বাই ওয়ার্ডটা ইউজ করি, যে কোনো কিছু কিনবো, আমি কোনো কিছু কেনার সময় এখন আপনি বাইয়ের একটা সিনোনিম শিখেছেন পারচেস, ঠিক আছে, কিন্তু স্পিকিংয়ে বলার টাইমে সেটা ঠোঁটের আগে আপনার চলে আসতেছে না, আপনার ওই ঘুরে ফিরে বাই ওয়ার্ডটাই চলে আসতেছে। সো এইটা প্র্যাকটিসটা করবেন কি, যখনই আপনি এরপর ধরেন আপনি পারচেস ওয়ার্ডটা শিখেছেন, তো এটা শেখার পর যখনই আপনি কিছু কিনতে যাবেন, সাথে সাথে আপনি কি বাইয়ের পরিবর্তে পারচেস ওয়ার্ডটা ইউজ করবেন, যে আই ওয়ান্ট টু পারচেস দিস, আই ওয়ান্ট টু পারচেস আ টিকেট টু চিটাগং, ঠিক আছে? এভাবে ইউজ করা শুরু করবেন। ইউজ করা শুরু করে দিলে কিন্তু আপনার তখন ওইটা কি, ওইটা আপনার ভোকাবুলারিতে অলরেডি চলে এসেছে, তখন আপনি ওইটাকে স্পিকিংয়ে যখন আপনাকে কিছু জিজ্ঞেস করা হবে, আপনি অটো ওই ওয়ার্ডটা দিয়ে উত্তর দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন একটা এক্সাম্পল দেখেন, যে টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্টিং অফ 4 মেম্বার্স। খুবই আনন্যাচারাল শোনায়, খুবই আনন্যাচারাল। কি একটা রিয়েল লাইফ কনভারসেশনে কেউ কিন্তু এভাবে বলতেছে না যে আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি। দেখেন আপনিও যদি যত জায়গায় ইংলিশ কনভারসেশনস দেখবেন, হয়তো মুভিজে দেখতে পারেন, টিভি সিরিজে দেখতে পারেন, বা এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড আপনি ইংলিশ কনভারসেশন দেখলে এরকম ফ্রেজেসগুলো, এগুলো কিন্তু ন্যাচারাল শোনায় না, এগুলো হচ্ছে আইএলটিএসের বইয়ের মধ্যে আপনাদেরকে মাথায় ভরার জন্য দিয়ে রাখে। আর এগুলো আমরা অনেকে মুখস্থ করি, কারণ আমরা আসলে বুঝি না যে আমাদের এক্সামে চাচ্ছেটা কি, আমরা এক্সামে কী চাচ্ছে সেটা বুঝি না বলেই কিন্তু আমরা 80% ভুলগুলো করি, যে আমরা জানি না আমাদের থেকে কী চাচ্ছে। সো আমি আপনাদের বলে দিচ্ছি কী চাচ্ছে আসলে, ওরা চাচ্ছে হচ্ছে আপনাদের ন্যাচারাল ওয়ে অফ স্পিকিংটা দেখতে, ন্যাচারাল ওয়েতে আপনি কথা বলতে পারেন নাকি, ঠিক আছে? আর দেখেন এই যে কীভাবে ঠিক করবেন, এই যে কি ফ্রেজেস মেমোরাইজ করুন, পুরো সেন্টেন্স না। এই যে আমি আপনাদেরকে কী বললাম, ইউটিউব থেকে শিখছেন, অবশ্যই শিখেন, ভালো কথা, নতুন ওয়ার্ডস শিখতেছেন, ফ্রেজেস শিখতেছেন, বাট সেগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে মুখস্থ করার দরকার নেই, সেগুলোকে মাথায় রাখবেন অ্যান্ড ন্যাচারালি ইউজ করবেন, দ্যাটস দ্য প্রসেস, ঠিক আছে? আচ্ছা দেখেন এই যে সঠিক উত্তরটা এক্সাম্পল হিসেবে কীভাবে দিতে পারবেন আপনি, মাই ফ্যামিলি ইজ স্মল, জাস্ট মি, মাই প্যারেন্টস অ্যান্ড আ ইয়াঙ্গার সিস্টার, we are very close, we eat dinner together every evening and chat about our day. For instance, my sister always shares funny stories from school. এই যে আপনি আপনার ফ্যামিলির ব্যাপারে বললেন, আপনি ফর ইনস্ট্যান্স লাস্টে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছেন ছোট, আপনি একটা স্টোরি বলতেছেন, দেখছেন রিয়েল লাইফ কনভারসেশনটা কেমন। ধরেন এটা বাংলায় যদি হতো, আপনি বলতেন না আরে আমরা 4 ভাই বোন, আমার বোন আমাকে অনেক ফানি গল্প বলে স্কুল থেকে এসে, মানে দেখতেছেন কনভারসেশনটা কেমন গল্পের মতো আকারে দাঁড়ায়। যখন আপনি ছোট উত্তর দেওয়া বন্ধ করবেন আর মুখস্থ উত্তর দেওয়া বন্ধ করবেন, দেখবেন আপনার কনভারসেশন করার ন্যাচারাল ওয়েটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড আপনার এক্সামিনার কিন্তু এটাই দেখতে চাচ্ছে, আপনার থেকে ন্যাচারাল ওয়েটাই দেখতে চাচ্ছে, নট কমপ্লিকেশনস। ওরা কমপ্লিকেশনস চায় না আপনার থেকে। আচ্ছা একটা কুইক টিপ কি দেখেন, প্রতিদিন 5টা টপিক নিয়ে ইম্প্রোভাইজ করুন, ফোনে রেকর্ড করে শুনুন ন্যাচারাল লাগছে কিনা। দেখেন আপনিও কিন্তু ক্যাচ করতে পারবেন যে আপনার ভয়েসটা কি রোবোটিক শোনাচ্ছে নাকি রোবোটিক শোনাচ্ছে না, বুঝছেন? সো দ্যাটস ওয়াই নিজেকে নিজে যাচাই করতে পারবেন, ইজি প্র্যাকটিস, কোনো কঠিন কিছু নেই, ঠিক আছে? আচ্ছা তৃতীয় ভুল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি, মানে এটা আমরা অনেক করি আসলে, এটা আমি আমার স্টুডেন্টসদের মধ্যেও দেখেছি, এটা খুবই কমন একটা জিনিস যে আমরা বেশি এই ওয়ার্ডগুলো, এই যে থেমে থেমে বলা, এই জিনিসগুলো করি, ঠিক আছে? এই ছোট হেজিটেশনগুলো কিন্তু ফ্লুয়েন্সি নষ্ট করে। আপনাকে আমি প্রথমেই কি বলেছি, শুরুতে হোয়াট ডিড আই সে, আমি বলেছিলাম কি স্পিকিংয়ের মেইন ফোকাসটা কোথায়, নট কমপ্লিকেশনস, নট বিগ স্ট্রাকচারস। স্পিকিংয়ের মেইন ফোকাসটাই হচ্ছে একটা ন্যাচারাল ওয়েতে কথা বলছেন, পারতেছেন বলতে, ওরা কিন্তু এতটুকুই দেখতে যাচ্ছে, ওরা কিন্তু আপনার থেকে খুব বেশি কিছু চাচ্ছে না। এই ন্যাচারাল ফ্লুয়েন্সিটা থেমে যায় কেন?
আপনি যখন বারবার থেমে থেমে কথা বলবেন, যখন বারবার এই জিনিসগুলো বা লাইক এই জিনিসগুলো যে ইউজ করছেন, এগুলো কিন্তু আপনার ফ্লুয়েন্সিটাকে ফল্টার করে দিবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলোতে যখন আপনার সময় কমে যাবে, তখন কিন্তু আপনার এক্সামিনারও উইয়ার্ডেড আউট হয়ে যাবে যে বারবার এগুলো বলতেছেন, আপনার ন্যাচারাল ফ্লোটা চলে যাচ্ছে, ঠিক আছে? সো সবসময় এটা মাথায় রাখবেন, যদি আপনার কিছু ভাবতে হয়, বাই এনি চান্স ইফ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং, আপনার যদি কিছু একটা ভাবতে হয়, যখন ভাবতে হবে আপনি আপনার এক্সামিনারকে সময় নিতে পারবেন তার কাছে। কিভাবে সময় নিতে পারবেন? এই যে আপনার সাপোজ ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল কোয়েশ্চেন, ধরেন আপনার এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করছে যে ইফ ইউ ওয়ার দ্য ডিরেক্টর অফ আ মুভি হোয়াট উড ইউ ডু। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিতে হলে আপনার কিন্তু নর্মালি ভাবতে হবে না। ওয়ান্স এগেন আমি আবার রিয়েল লাইফ কনভারসেশনে চলে আসি, ঠিক আছে? আইএলস বাদ দিয়ে আবার আমরা একটু রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে দেখি জিনিসটাকে, এভাবে খুব সহজ করে বোঝা যায় আর কি। সাপোজ আপনাকে কেউ একটা প্রশ্ন করেছে, ঠিক আছে? এখন আপনার প্রশ্নটা কি একটু ভেবে উত্তর দিতে হবে। আপনি তাকে বলবেন না ভাই একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, ভেবে উত্তরটা দিই, ভাই ভেবে বলতেছি। আপনি ন্যাচারালি কি বলতেছেন যে ভাই একটু দাঁড়ান, ভেবে নেই জিনিসটা। এই জিনিসটা কিন্তু আপনি এক্সামিনারকে বলতে পারবেন। এখন আপনারা বিশ্বাস করেন নাকি করেন না জানি না, আমি নিজের এক্সাম থেকে বলছি, আমি নিজের এক্সামেও আমার এক্সামিনারকে এটা বলেছি। এখন আমাকে এরকম মুভি রিলেটেড একটা কোয়েশ্চেন করা হয়েছিল, আমাকে আমার ফেভারিট মুভির ব্যাপারে জিজ্ঞেস করা হয়, অ্যান্ড আমাকে বলতেছিল যে ইফ ইউ ওয়ার দ্য ডিরেক্টর অফ দিস মুভি হোয়াট উড ইউ ওয়ান্ট টু চেঞ্জ। এখন আমি যদি আমার ফেভারিট মুভির ডিরেক্টর হতাম, মুভিটার কী চেঞ্জ করতাম সেটা নিয়ে আমার একটু ভাবার দরকার আছে না? আমার একটু ভাবতে হবে না যে ভাই আমি কি এন্ডিংটা পাল্টাবো, নাকি মিডলে পাল্টাবো, নাকি আমার ফেভারিট ক্যারেক্টার মারা যাচ্ছে আমি সেটা চেঞ্জ করে তাকে বাঁচায় দিব? এটা তো আমার একটু ভাবতে হবে, তাই না? সো আমি এক্সামিনারকে বলেছি যে ফর টু ডিসাইড হুইচ পার্ট আই উড লাইক টু চেঞ্জ আই নিড টু থিঙ্ক ফর আ বিট। এই যে আমি যে তাকে বলতেছি আমার একটু ভাবতে সময় লাগবে, সে আমাকে উত্তর কী দিয়েছে জানেন? সে আমাকে বলেছে অফকোর্স, কারণ দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। আপনাকে যখন কেউ রিয়েল লাইফে এটা জিজ্ঞেস করবে যে ভাই মুভির ডিরেক্টর হলে আপনি কোন পার্টটা পাল্টাতেন, আপনি ভাববেন না যে কোন পার্টটা চেঞ্জ করতে হবে, তখন আপনি তাকে বলবেন না যে ভাই একটু ভেবে নেই, একটু দাঁড়ান দেখি কোন পার্টটা পাল্টানো যায়। আপনি এক্সামিনারকে এটা বলতে পারবেন, আপনি না করে আপনি তাকে এই জিনিসটা সুন্দর করে বলতে পারবেন যে আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ফর আ মোমেন্ট, কুড ইউ গিভ মি আ বিট অফ টাইম, or I need to think about this for a few seconds. এটা বলে আপনি পজটা নিতে পারবেন। এই না বলে ফ্লুয়েন্সিটা নষ্ট না করে কথা বলতে থাকেন। আপনি কথা বলে 2 সেকেন্ড সময় নেন, কিন্তু থেমে যায় না। আপনার মার্ক, আপনি যদি এক্সামিনার কাছে সময় চান, সে আপনার মার্ক কাটবেন। আপনি 2 সেকেন্ড সময় নিতে পারবেন তার কাছ থেকে। আপনি বলতে পারবেন যে আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ফর আ মোমেন্ট, আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ফর আ ফিউ সেকেন্ডস, ঠিক আছে? এইভাবে বলে নেবেন। আপনার মার্কটা কখন কাটবে? যখন আপনি চুপ হয়ে গেছেন, আপনি করতেছেন বা একদম চুপ হয়ে গেছেন, দ্যাটস ওয়েন দ্য মার্কস ভ্যানিশ। তখন হচ্ছে আপনার মার্কগুলো ভ্যানিশ হয়ে যাবে, সে আপনার মার্ক কেটে দিবে, কারণ আপনি তো কথা বলতেছেন না, আপনি ন্যাচারাল ওয়েটা মেনটেন করতেছেন না। কারণ ন্যাচারাল ওয়েটা কি? যখন কিছু নিয়ে ভাবা লাগবে, আপনি আপনার লিসেনারকে কী বলবেন, যে আপনার কথা শুনছে তাকে কি বলবেন? বলবেন যে ভাই একটু দাঁড়ান, একটু ভেবে নেই, একটু ভেবে অ্যান্সারটা দেই, ঠিক আছে? দেখেন এই যে মাই হবি ইজ প্লেয়িং, এই যে দেখছেন কত মানে এই জিনিসগুলো বারবার ইউজ করা, এগুলো কিন্তু ন্যাচারাল ওয়েটাকে পুরো বন্ধই করে দেয়, আর আপনার ফ্লুয়েন্সিটাকে নষ্ট করে দিচ্ছে, আপনার ফ্লোটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে দেখেন ফিলার্স কমান, কিভাবে এটা ঠিক করতে পারবেন? ফিলারগুলো কমিয়ে দেন, বদলে শর্ট সেন্টেন্স বলুন, ঠিক আছে? এখন শর্ট সেন্টেন্স কি? আপনি যে সময় নেওয়ার জন্য যেটা বলতে চাচ্ছেন সেটাও বলতে পারেন চাইলে, কিংবা আপনি জাস্ট ফিলারগুলো বন্ধ করে দিয়ে আপনি নিজে থেকে প্র্যাকটিস করেন যে কীভাবে একটানা বলা যেতে পারে। আপনার যদি ভাবতে সময় লাগে, ইউ ক্যান অ্যাস্ক ফর দ্য টাইম, আপনি আপনার এক্সামিনারকে টাইম নিতে পারবেন তার থেকে, সেটাতে কোনো মার্ক কাটবে না। শুধু মার্ক কাটবে যখন আপনি চুপ হয়ে যাবেন আর ন্যাচারাল ওয়েটাকে নষ্ট করবেন যখন। আচ্ছা দেখেন, টপিক ভোকাবুলারি মেমোরাইজ, এটা বলতে কী বোঝানো হচ্ছে? দেখেন এই যে 2 নম্বর পয়েন্টটা, যেমন হবিজের জন্য কিপস মি ফিট, ধরেন আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজের কথা বলছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে দিস কিপস মি ফিট। তারপরে এই যে মেক্স মি হ্যাপি, টিম স্পোর্ট। তারপরে যে ব্রিদিং টেকনিক, ধীরে শ্বাস নিন, নেক্সট আইডিয়া ভাবুন, ঠিক আছে? এই ব্রিদিং টেকনিকটা হচ্ছে এটা একটা চিট কোডের মতো। নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস নিয়ে এটাও কিন্তু একটা সময় নেওয়ার মতো। এখানে কিন্তু আপনি স্টার্টার করছেন না, অ্যাটলিস্ট আপনি এইভাবে স্টার্টার করছেন না, মাই বলতেছেন না, আপনি কি করতেছেন? আপনি ব্রিথ করছেন, নিঃশ্বাস নিচ্ছেন, ন্যাচারাল ওয়েটা মেনটেন করছেন, ঠিক আছে? দেখেন এখানে সঠিক উত্তরটা কি হতে পারে? মাই হবি ইজ প্লেয়িং ফুটবল উইথ ফ্রেন্ডস এভরি উইকেন্ড, ইট কিপস মি ফিট অ্যান্ড হেল্পস মি আনওয়াইন্ড আফটার স্টাডিজ, প্লাস স্কোরিং আ গোল ফিলস অ্যামেজিং। আচ্ছা
দেখেন এখানে কোনো স্টার্টার করাও নেই, আর কিছু ন্যাচারাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসগুলো ইউজ করা হয়েছে। ওয়ান সেকেন্ড, কোনো কমপ্লিকেশন কিন্তু নাই এখানে। আপনি দেখেন এখানে আমরা যতগুলো এক্সাম্পল অ্যান্সার দিচ্ছি এগুলো কিন্তু ব্যান্ড 7+ লেভেলের অ্যান্সার। এখন আপনারা হয়তো বলতে পারেন যে কত সহজ করে বলতেছে, কত ইজি স্ট্রাকচার, কোনো কঠিন ওয়ার্ড নাই, কোনো একদম দাঁত ভাঙা শব্দ নেই, তাহলে 7+ কীভাবে আসতেছে? এটাই হচ্ছে সমস্যাটা। আমরা মনেই করি যে আমাদেরকে খুব জটিল হতে হবে, আসলে জটিল হওয়ার কোনো দরকার নেই। কিপ ইট সিম্পল, জাস্ট মাথায় রাখবেন একই জিনিস বারবার রিপিট করবেন না, মাথায় সিনোনিমস রাখেন, কঠিন ওয়ার্ডস না, এক ওয়ার্ডের সিনোনিম আরেকটা ওয়ার্ড এগুলো রাখেন, কঠিন ওয়ার্ড রাখার দরকার নেই, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা কুইক এক্সাম্পল আরেকটা দিই, যেমন স্কুলের পরিবর্তে এডুকেশনাল ইনস্টিটিউট। এডুকেশনাল ইনস্টিটিউট কি খুবই কঠিন কিছু? পড়াশুনোর জায়গা, তাই না? এটা তো খুবই কঠিন কিছু না, একদমই কঠিন কিছু না, তাই না? সো যখন আপনি একটা সেন্টেন্সে স্কুল বলবেন, পরেরটাতে এডুকেশনাল ইনস্টিটিউট বলেন, সমস্যা কি? এটা আপনার এক্সামিনারকে শো করবে কি আপনার ভোকাবুলারির রেঞ্জটা ভালো, আপনার রেঞ্জটা ভালো আছে। রেঞ্জ ভালো থাকা বুঝাতে আপনার কিন্তু জটিল শব্দের দরকার নেই। আপনি বেশি বেশি শব্দ শিখেন, বাট এত জটিলতার কোনো দরকার নেই, ঠিক আছে? সো এই ছিল আমাদের মনে করেন 3টা ভুল। এই ভুলগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে, এই ভুলগুলো অ্যাভয়েড করলে আমাদের অনেক মার্কস সেভ আপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা প্র্যাকটিস কিভাবে করতে পারবো? শ্যাডোয়িং করুন নেটিভ স্পিকারের অডিও শুনে। আচ্ছা, শ্যাডোয়িং বলতে কি? শ্যাডোয়িংটা হচ্ছে যে যখন আপনি একটা নেটিভ স্পিকারের কথা বলা শুনবেন, এটা কিন্তু আপনি অডিও শুনে যে রিপিট করছেন, তার কথাটা যে রিপিট করবেন, তখন আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে, সে কিভাবে কথা বলছে, তার স্টাটারিং তো নেই, তখন আপনিও স্টাটার করা বন্ধ করবেন। আর এই অডিওগুলো শোনার জন্য এমন না যে আপনার পুরো কঠিন কোথাও থেকে ক্যামব্রিজের অডিও ক্লিপস লাগবে অর এনিথিং, আপনি মুভিজ দেখেন। এটাই বললাম যে আইএলসের পড়া কিন্তু, ইংলিশের পড়া কিন্তু আপনার কোনো জটিল করে শেখার দরকার নেই, আপনি কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন। পডকাস্ট শুনুন, ইংলিশে পডকাস্ট শুনুন, ইংলিশের মুভিসগুলো সাবটাইটেল ছাড়া দেখুন, যেন আপনি ওয়ার্ডসগুলো ক্যাচ করতে পারেন। এগুলোতে কিন্তু আপনার লিসেনিংয়েরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? সো আইএলসের পড়ার জন্য জটিলতা রাখবেন না, অ্যান্ড এভাবেই হচ্ছে শিখে গেলে খুবই ইজিলি এই ভুলগুলো আপনারা সংশোধন করতে পারবেন। তারপর যেমন কিছু অ্যাপস আছে, যেমন এলসা স্পিক, এগুলো ব্যবহার করুন। এরকম অনেক অ্যাপস আছে, আপনি প্লে স্টোরে গেলে আপনি এখন ইংলিশ শেখার জন্য এই যুগে তেমন কোনো বাধা বিপত্তি নেই, আপনারা খুব ইজিলি প্র্যাকটিসও করতে পারবেন, শিখেও যেতে পারবেন, ঠিক আছে? আর এই প্র্যাকটিসগুলো করলে আপনার 1 উইকের মধ্যে হেজিটেশন একদম কমে আসবে। যখন আপনি কনফিডেন্সটা বিল্ড আপ করবেন প্র্যাকটিস করে করে, তখনই কিন্তু হেজিটেশনটা চলে যাবে। আর ওয়ান্স এগেন, আমি কিন্তু ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম, স্পিকিং টেস্টটা কিন্তু একটা ইন্টারভিউ না, এটা কিন্তু কোনো এক্সামিনারের সাথে কোনো মানে একদম ইন্টারভিউ ভয়ের কিছু না, এটা কিন্তু একটা কনভারসেশন। আপনার সাথে কি জিজ্ঞেস করতেছে, আপনি কই থাকেন, কি করেন, ক্যাজুয়াল একটা কনভারসেশন। ইফ ইটস আ কনভারসেশন, ট্রিট ইট লাইক ওয়ান। এটাকে আপনার এক্সাম বা ভয়ের কিছু হিসেবে ভাবারই দরকার নেই। মাইন্ডসেটটা শুরুতে চেঞ্জ করে ফেললে কিন্তু আমাদের হচ্ছে এক্সামটা খুবই ইজি হয়ে যাবে, বিকজ দেন ইট জাস্ট টার্নস ইনটু আ রিয়েল কনভারসেশন। অ্যান্ড আপনারা যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ভুলগুলো সংশোধন হয়ে যাবে। আর তাছাড়া আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। অ্যান্ড যদি আপনি আইএলটিএস জার্নিতে পা দিতে চান এবং এভাবে ক্লাস করতে চান, যেখানে আপনি বুঝে বুঝে হাতে কলমে ভালো করে শিখে একদম আইএলটিএসটাকে মাস্টার করতে পারবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হলাম কিউডি আইএলটিএস, অ্যান্ড আমি কিউডি আইএলটিএস থেকে আহনাফ। আজকের মতো আপনাদের ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।